কিছু বিষয় নিয়ে যেমন উদ্বেগ উৎকণ্ঠা, বিশেষ করে রাজনীতিবিদরাও অনেকটা অস্পষ্টতা দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে যে আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করলেন মাননীয় প্রধান উপদেষ্টা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে আবার কথা বললেন। পাশাপাশি তারা আবার জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্ম করলেন, সেখান থেকে একটা নতুন রাজনৈতিক দল গঠন করা হবে সে ধরনের একটা ঘোষণা আসলো। এরপর 31 ডিসেম্বর তারা নতুন করে যে ঘোষণাপত্র তৈরি করতে চাচ্ছে, বিপ্লবের ঘোষণাপত্র, সেখান থেকে আবার সংবিধান বাতিল, নানা দাবি দেওয়া আসবে এবং আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে তার একটা রূপরেখাও তারা দিবে। সব মিলিয়ে কি আপনার মনে হয় না যে অন্য রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্তর দিকে এগোচ্ছে দেশ? না, আমি সরাসরি বলি, আমি সেটা কিছুই দেখতে পাচ্ছি না। বরঞ্চ এক ধরনের মাঝে মধ্যে মনে হয়, যদিও সেটা আমাদের আকাঙ্ক্ষিত না, যে নতুন এক ধরনের অ্যানার্কির ধারাটা তৈরি হচ্ছে কিনা সেটাই বরঞ্চ বিবেচনায় রাখে। আমি ছোট ছোট করে এই কথা বলি, আপনি শেষে যেটা বলেছেন একটা পরিষ্কার করে বলি। আমি দেখলাম এই যে 31 তারিখকে নিয়ে নানা ধরনের হইচই। আমি ধন্যবাদ জানাই, সরকার আজকে তার অবস্থান পরিষ্কার করেছে, ধন্যবাদ জানাই। আর এটা পরিষ্কার কথা, এইটা তো আগে যখন তারা একটা যে প্ল্যাটফর্মে আন্দোলন শুরু করেছে, ওই প্ল্যাটফর্মে কিন্তু ধরেন আমাদের ছাত্র সংগঠন সহ সব ছাত্র সংগঠন মানে পতিতরা ছাড়া ছিল, রাজনৈতিক দল আমরা ইস্যুভিত্তিক সমর্থনে ছিলাম। এখন তো এই রাজনৈতিক দলগুলো নাই, ছাত্র সংগঠন তো নাই, সব তার জায়গায় ফিরে গেছে, রাজনৈতিক দলগুলো তো নাই। সুতরাং তারা তাদের মতো করে একটা রাজনৈতিক দল যদি করার প্রচেষ্টা নেয়, তার রাজনৈতিক কি বক্তব্য সেটা তারা আনুক, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, আমরা ধন্যবাদ জানাই, কোনো অসুবিধা নেই, সিনসিয়ার জায়গা থেকে করুক। কিন্তু এটা যদি তারা মনে করে যে ওই বৈষম্য এবং তার আলোচনা, আমার ধারণা ইতিমধ্যে ও ব্যাপারে পরিষ্কার হয়ে গেছে, ওইটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, কতগুলো কথা বলছে, তার মধ্যে কেউ কেউ মনে করতে পারে উগ্রতা আছে, তমক আছে, আমি এটা নিয়ে এখন মন্তব্য করতে চাই না। 31 তারিখে দেখি তারা কি ঘোষণা দেয়, এইটাই। আর এ ধরনের সম্ভবত সালাম ভাই তার আলোচনা একটা জিনিস বলছে যে শেখ হাসিনাকে তার দম্ভ, ঔদত্ত এবং এই সমস্ত কারণে কিন্তু মানুষ তাকে সরিয়েছেই এত দ্রুত তাকে নগ্নভাবে বিদায় নিতে হয়েছে। এই কথাটা সবার মনে রাখা দরকার। কিন্তু এই যে বিখ্যাত কথা আছে, ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। যাই হোক, সেটা আমরা আকাঙ্ক্ষা করি না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারণ এত সবের পরে এই সময় আমি সবচেয়ে কিন্তু বারবার বলি, একটা হচ্ছে এই যে হাজারো মানুষের রক্ত দাও, হাজার হাজার মানুষ আহত, এর থেকে আরো বিষয় আছে। এই যে লক্ষ লক্ষ মানুষ এটা আকাঙ্ক্ষা নিয়ে নামলো, এই আকাঙ্ক্ষা যদি বড় করে হোঁচট খায়, তাহলে কিন্তু আমরা যে আগামীতে দেশটাকে আরো পজিটিভ দিকে আগানোর স্বপ্ন দেখি, সেইটাও কিন্তু বাধাগ্রস্ত হবে, এটা মনে রাখা দরকার। তা সেইটা রেখেই সবাই তার দায়িত্বশীল আচরণ করবে, এটা আমরা মনে করি। আমাদেরও যা দায়িত্বশীল আচরণ করা দরকার করি, এখনও সেটা করতে চাই, এটুক মনে করি। এবার আমি সুনির্দিষ্ট একটা দুইটা কথা ছোট করে বলি। এই যে দেখেন, এখানে যে আলোচনাগুলো আসলো, ধরেন এই যে 4.5 মাস হলো, অন্যটা বাদ দেন, ওই যে বলছিলাম যে আচ্ছা বাজার নিয়ন্ত্রণ কেন হচ্ছে না, কি করা উচিত। আপনি যদি সুনির্দিষ্ট করে এরকম একটা আলোচনা হতো, ধরেন সরকারের ওই যে বিশেষ করে তো তাদের যারা কি প্রেস সচিব অন্যরা তো আসছেন, তারা এসে যদি তাদের পক্ষে বলতেন ভালো, আমরা বলতাম, আপনি কিন্তু বিকল্প পদ বলতে পারতেন। আপনি কি সে আলোচনা করতে পারছেন না, পারি নাই আমরা। তাহলে আপনি সমাধান করবেন কিভাবে? নির্বাচন নিয়ে ওই যে সংস্কারের কথা একটা বলছি, ধরেন অনেক দাবির মধ্যে আমরা অনেক দিন ধরে, এখন অনেক দিন ধরে বলে আসছি, আপনি লেভেল প্লেইং ফিল্ড যদি বলেন, তাহলে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার অধিকার থাকতে হবে। আমরা কিন্তু আলোচনা করি ভোট দেওয়ার অধিকার, ভোটে দাঁড়ানোর অধিকার কি থাকবে? এই যে ভাই যেটা বললেন, টাকা না থাকলে আপনি পারবেন। যার জন্য আমরা বলেছি 4 শত্রু মুক্ত না করতে পারলে ভোট ভালো হবে না। এক শত্রু হচ্ছে, বোঝার জন্য শত্রু শব্দটা বললাম, টাকার খেলা। দ্বিতীয় শত্রু হচ্ছে পেশি শক্তি। তৃতীয় শত্রু হচ্ছে ভোটে দাঁড়ানোর পরে আঞ্চলিক এবং সাম্প্রদায়িক প্রচারণা। চতুর্থ শক্তি হচ্ছে প্রশাসনিক কারসাজি। ধরে নিলাম অন্তর্বর্তীকালীন সরকার যদি থাকে, আমরা প্রত্যাশা করি প্রশাসনিক কারসাজি করবে না। যদি আবার কিংস পার্টি করে তাদের তাইলে কিন্তু অন্য জিনিস হবে। তাহলে বাকি 3টা করতে গেলে তো নিয়ম করতে হবে। যেমন আমাদের একটা প্রস্তাবনা আছে যে নির্বাচন কমিশন তারা বলুক, ভোটে দাঁড়ানোর পরে পুরো দায়িত্ব আমাদের, ইন্ডিভিজুয়াল কোনো ক্যাম্পেইন করার দরকার নেই। আমরাই কি বলে যে প্রজেকশন মিটিং সহ অন্যগুলো করব, টেলিভিশনকে বলবো সমসুযোগ দেওয়া হোক, তার মধ্য দিয়ে তার দলগুলো তার কথা বলবে। আর ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে বাড়ি বাড়ি যাওয়া যে কাজ, এগুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনি একদিনে সব হয়ে যাবে আমি তো আশা করছি না, তাহলে অন্ততপক্ষে একটা ধারা শুরু করতে পারবেন। এবং এই কথা বলতে আমি এটুকু বলেই শেষ করি। অনেকে বলে এইটা কি ভাই এত পসিবল?
আমি খালি বলি একসময় পুরনোরা হয়তো জানে না, কারণ এই যে গত কিছুদিন তো ভোটের তো ভয়ও ছিল না, ভোটটা তো নষ্ট হয়ে গেছিল। আগে তো দেওয়াল লেখা ছিল, রঙিন রঙিন পোস্টার ছিল, এটা তো বাতিল করা হয়েছে, হয়েছে না? আমরা তো সবাই অ্যাকসেপ্ট করেছি। তো এইটা যদি আস্তে আস্তে করি, অ্যাকসেপ্ট কিন্তু করব। আরেকটা কথা বলেছি, এই কাজ যদি করি যে ভোটে যারা জিতে আসবে তারা দরকার হলে, এই কথাটা আমি বলছি আলাপ আলোচনা করে ঠিক করা যাবে, উনি ব্যবসা বাণিজ্য কোনো কিছু উনি বা ওনার পরিবার পরিজন করতে পারবে না। ওই সময় তার পুরো কি বলে এই যে নির্বাচনী এলাকা সহ অন্যান্য কার্যক্রম চালানোর জন্য যা যা খরচ দরকার হলে সরকার এখন থেকে আইনিভাবে বেতন ভাতা বাড়াইতে পারে, অন্য কাজ করবে। তাইলে দেখবেন যিনি এমপি হন তিনি যে ওই যে সেক্রেটারিয়েটে বসে থাকা ওই কাজও করবেন না, একজন ব্যবসায়ী এসে ওইখানে এই সময় দিতে চাইবে না। আপনি অনেক কিছু কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো, এবং এটা একদিনে হবে আমি তা বলছি না, আমি যে আলোচনা করলে এটাকেই তো সংস্কার বলে। আজকে যতটুকু বারই করবো, পরের বার আরও আগাবো, সেই ধারা এগিয়ে যেতে হবে। কিন্তু সেই ধারা আগানোর জন্যে এই সংস্কারের ধারা হইলেও তো আজকের এই যে আলোচনাগুলো করতেছি, এই আলোচনা এক একটা জিনিস আনলে কিন্তু আপনারা আমরা মত দিতে পারতাম, জনগণ তার মধ্যে চিন্তা করতে পারতো, তারও মত দিতে পারতো। কিন্তু 4.5 মাসে অন্য অন্য ঘটনার মধ্যে আপনি দেখেন আপনার টকশোতেও সুনির্দিষ্ট পয়েন্ট নিয়ে আলোচনায় আনতে পারলেন না। তার মানে পরিস্থিতি সেইটা এই সরকারও করতে ব্যর্থ হলো অতীত দিনের মতো। এবং আমরা দিন দিন যেটা দেখতে পাচ্ছি, ফ্যাসিস্ট কিন্তু কোনো ব্যক্তি হয় না, শুধু পরিবেশ পরিস্থিতি তাকে ওইরকম একটা জায়গায় নিয়ে যায়। তার তো অবশ্যই সে নিজে এটা করতে চায় না বলে। আজকেও আমরা অনেক সময় অনেক ভাষ্য বক্তব্য এমন দেখছি, সেটা কিন্তু অনেকের ভাষায় যে ওইটার প্রতিধ্বনি হচ্ছে, এবং এই প্রতিধ্বনি হলে কী হবে, আগের বার আমি যেমন অপশক্তির কথা বলছি, এইবার কিন্তু ওই যে পতিত শক্তি তারা কিন্তু অন্য অট্টহাসি দেবে। এবং বাংলাদেশের মানুষ, গ্রামাঞ্চলের মানুষ, সাধারণ মানুষ বোঝেন, অত সচেতন না অনেকেই। এর মধ্যেই কিন্তু তাহলে এই কথা যদি বলে, আর এর থেকে আগে ভালো ছিল, এর থেকে দুরবস্থা তো আমাদের আর হবে না, এত রক্তদান কোথায় যাবে? এই জন্যে যারা অন্তর্বর্তীকালীন সরকার, আমি মনে করি অন্যদের সাথে কথা আমি বলতে চাই না, যার যার দল সেই আচরণ করবে, নাহলে জনগণ ডিসিশন নেবে, জনগণ ছেড়ে দিতে হবে। আশা করব অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততার সাথে দায়িত্বশীল আচরণ করবে। নির্বাচন সংস্কার দুটি নিয়েই যেমন বলা হচ্ছে যে একই সাথে দুটির কাজ চলবে, তবে ঐক্যবিহীন সংস্কার যেমন সম্ভব না, তেমনি সংস্কারবিহীন নির্বাচনও সম্ভব না, যেটি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। সবগুলি আঙ্গিকভাবে জড়িত, কিন্তু আসলে সার্বিকভাবে একটি ভালো নির্বাচন করতে গেলে যে সময়ের সীমার কথা বলা আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে মনে হয় এ নিয়ে একটু আপত্তি আছে, যে সময়টা হয়তো বেশি মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে সরকার? না, আমার কাছে মনে হয় আসলে রাজনৈতিক দলগুলো, আমি যতটুকু পত্রপত্রিকা দেখেছি বা আমাদের পারস্পরিক তো কথা হয় রাজনৈতিক দলগুলোকে, তাতে সময় দিতে কারোর কোনো সমস্যা আমি দেখি না। যেটা আমি এইখানেও বলছি, আবার দায়িত্ব নিয়ে বলছি, যে নির্বাচন ব্যবস্থার সংস্কার ছাড়া কেউ নির্বাচন চায় না, চাইলেও তার সাথে আমরা নাই, পরিষ্কার কথা। এখন সংস্কার যে বললাম, উনি তো এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে বসলো না। বসে যদি উনি বলতেন যে ভাই আমি নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য এই কাজ করতে চাই, তার আমার 10 বছর লাগবে, কথার কথা আমরা বুঝতাম, 10 বছর লাগবে না 10 দিন লাগবে, তখন তাহলে হয়তো। তো সেই আলোচনাই তো হচ্ছে না, কারণ সংস্কার ছাড়া আমরা কিন্তু নির্বাচন চাই না, এই একটা। আর এই পয়েন্ট কারেক্ট, আমরা দ্বিমত করছি না যে নির্বাচন ব্যবস্থার সংস্কার, যেমন উনি বলেছেন কি নির্বাচনের ট্রেন্ড শুরু হলো, যাত্রা বলছে না, কিন্তু আমরা তখন বললাম যে এখন ঢাকাতে কিন্তু মেট্রো যুগে বাস করি, ঘড়ির কাঁটায় কখন ছাড়বে কখন যে পৌঁছাবে ওইটা ওনাকে তো সেই প্রেডিকশান দিতে হবে। কোনো কারণে যান্ত্রিক ত্রুটি, অন্য কারণে দেরি হলে আমরা মেনে নিতে, ওনাকে তো বলতে হবে যে আমি অমুক জায়গায় যেয়ে পৌঁছাবো। সেইটাও একান আমাদের সাথে কথা, মানে আমি বলতে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বললেই কিন্তু এই সংকট থাকতো না, কিন্তু এটা ওনারা করছেন না বলেই সংকট হচ্ছে, এটাই কথা। আরেকটা কথা বলে এইটা শেষ করি, সেটা হচ্ছে কি সংস্কার। হ্যাঁ, এইদিকে নির্বাচনের কার্যক্রম যদি আমরা দেখি, নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা শুরু করলো, আর এই সময় তো ওই যে সংস্কার ওই কাজগুলো করুক, কি আপত্তি করছে? যে সংবিধানের সংস্কারের যে যেটা দরকার, ঐক্যমতের ভিত্তিতে কি করতে হবে, জনপ্রশাসন, দুদক, তারপরে আপনি পুলিশ, অন্যান্য কাজে তো কোনো বাধা দিচ্ছি না, আমরা বলছি এই কাজও চলবে, এই কাজ চলবে, একই সাথে এই কাজগুলো করতে হবে। শেষ একটা কথা ছোট করে বলে, এখানে আলোচনায় আসছে, আসলে তো পুরো ব্যবস্থা পরিবর্তন ছাড়া কিছু করা যাবে না, কিন্তু ব্যবস্থা পরিবর্তন কি একদিনের ব্যাপার রে ভাই? একদিনের ব্যাপার না। এই ব্যবস্থা পরিবর্তনটা করবে কে? এইখানে খুব কারেক্টলি এসেছে যে এমন কি ধরেন, যদি আমরা একটা, যেটা কমিউনিস্ট পার্টি, আমরা তো একটা সমাজ বিপ্লব করতে চাই, বিপ্লব করে ক্ষমতায় গেলেও তো ভোট করে এটাকে নিশ্চিত করতে হবে। আর অন্তত পক্ষে এখনকার এই বুর্জোয়া ডেমোক্রেসি তো, আপনি যদি ন্যূনতম ভোটের অধিকার নিশ্চিত করতে পারেন, স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে যদি আনতে পারেন, তাহলে কিন্তু অন্তত পক্ষে এই জবাবদিহিতার কাঠগড়ায়
এই গণতান্ত্রিক ধারা এবং ব্যবস্থা বদলের ধারা কিছুটা হলেও অগ্রগতির দিকে যাবে। সেই পথে হাঁটা ছাড়া এখনকার এই দুনিয়াতে বিকল্প কোনো পথ নেই। সেই পথ যদি করতে চাই তাহলে অনিবার্যভাবে আরও একটা ফ্যাসিবাদের জন্ম দেবে, আবারও কর্তৃত্ববাদের জন্ম দেবে, আবারও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে।